একের পর এক ভুল চাল আর ভুল সময়ে ভুল তাস খেলা, এই করতে গিয়েই কি আজ চরম সংকটে লড়াকু স্ট্রিট পলিটিশিয়ান মমতা ব্যানার্জির নিজস্ব ইমেজ? দীর্ঘ 15 বছর ধরে নবান্নের অলিন্দে থাকতে থাকতে কি মরচে ধরেছে তার সেই ক্ষুরোধার বিরোধী রাজনীতির ধারালো অস্ত্রগুলোতে? সাম্প্রতিক পরিস্থিতি কিন্তু সেই জল্পনাই উস্কে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজপথ কাঁপিয়ে 21শে জুলাই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, তার সেই মাঠের রাজনীতি কি আর সত্যি সোশ্যাল মিডিয়ার লাইক আর ভিউজের বৃত্তে বন্দী হয়ে গেছে? বুঝতে পারছেন? আর শুধু কি আর্থিক দুর্নীতি? এর চেয়ে মারাত্মক হলো আদর্শগত আপোষ। সাম্প্রতিক অতীতে আমরা কি দেখেছিলাম? হুমায়ুন কবির কিংবা ফিরহাদ হাকিমের মতো নেতারা যখন হিন্দুদের নিয়ে একের পর এক বিতর্কিত এবং আপত্তিকর মন্তব্য করলেন, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আশ্চর্য রকমভাবে চুপ রইলেন। তার সরকার যে কোনো নির্দিষ্ট ধর্মের নয়, সেই ধর্মনিরপেক্ষতার বার্তা দেওয়ার সাহসও তিনি দেখাতে পারলেন না। একজন প্রশাসনিক প্রধান হিসাবে তিনি এই ধ্রুব সত্যটা তো বলতেই পারতেন যে সরকারের কোনো ধর্ম নেই, যে যার ধর্ম নিজের মতো পালন করবে। এখানে হিন্দুদের অসম্মান করার অধিকারও নেই, আর মুসলমানদেরও নেই। ভোটের রাজনীতির বাধ্যবাধকতার কাছে আত্মসমর্পণ করে এই যে মেরুদণ্ডহীন নীরবতা, এটাই বাংলার এক বিশাল অংশের আমজনতাকে তার কাছ থেকে চিরতরে দূরে ঠেলে দিয়েছে। পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন যে কি হতে চলেছে মমতার রাজনৈতিক জীবনে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। সামনেই ঐতিহাসিক 21শে জুলাই, তৃণমূলের শহীদ দিবস। কিন্তু এবারের সমীকরণটা দেখেছেন? কংগ্রেস পেয়ে গেছে শহীদ মিনার চত্বর, আর ঋতব্রতের তৃণমূলকে দেওয়া হয়েছে মেয়র রোডের গান্ধী মূর্তির পাদদেশ। আর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ছাড়া কোনো অপশান খোলা নেই, অন্তত এখন পর্যন্ত। কাল কি হবে সেটা দেখা যাবে। কিন্তু কেন তিনি সেটাকেই চ্যালেঞ্জ হিসাবে নিলেন না? কেন জলকাদা মাখা ব্রিগেডে সমাবেশ করে ভিকটিম কার্ড খেলার শেষ সুযোগটা হাতছাড়া করলেন? কর্মীদের কাছে তার চ্যালেঞ্জিং ইমেজের একটা বার্তা তো যেত। আজ আমি বিশ্লেষণ করব আরজি কর, হাঁসখালি বা কামদুনির মতো দগদগে ক্ষত বুকে নিয়ে যখন সমাজ মাধ্যমের লাইক ভিউজে বন্দী হচ্ছে তৃণমূলের পথের রাজনীতি, তখন দলের ভিতরের কোন অসহায়তা আর তোষণের নীরবতা মমতাকে আজ খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে? কেন আজ লড়াকু অগ্নিকন্যার চেনাই ইমেজই সবচেয়ে বড় প্রশ্নের মুখে? দেখতে থাকুন আজকের বিশেষ বিশ্লেষণ। আজ প্রশ্ন উঠছে, ক্ষমতার মসনদে 15 বছর কাটানোর পর সেই চেনা মমতা কি কোথাও হারিয়ে যাচ্ছেন? সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ দেখলেই বোঝা যায়। আপনারাও দেখেছেন, টুকরো টুকরো হয়ে যাওয়া জনসমর্থন বা ইস্যুকে খুঁটে খুঁটে খাওয়ার একটা রাজনীতি তিনি করছিলেন বা করতে যাচ্ছিলেন, সেটা কিন্তু হিতে বিপরীত হতে চলেছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি যে ভিকটিম কার্ড খেলায় তিনি বরাবরের ওস্তাদ, সেটাও কি তিনি এবার ভুল জায়গায় প্রয়োগ করে ফেললেন? বিগত কিছুদিন ধরে ব্যাকফুটে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হচ্ছিল তিনি হয়তো তার চেনা ছন্দের সব বাধা কাটিয়ে আবার রাস্তায় নামলেনও। তিনি বুলডোজার রাজনীতির বিরুদ্ধে পথে নামলেন, বারুইপুর ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিলে অংশ নিলেন। বিরোধীরাও তখন রাস্তায়। কিন্তু এখানেই ধাক্কা খেল ঘাসফুল শিবিরের রণকৌশল। আন্দোলনের যে ধারাবাহিকতা, স্ট্রিট ফাইটার মমতার আসল ইউএসপি, সেটাই উধাও। একদিন রাস্তায় নেমেই তিনি যেন আন্দোলনের ইতি টেনে দিলেন। আন্দোলনের এই ধারাবাহিকতাহীনতা প্রমাণ করছে দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা না নিয়েই তিনি রাস্তায় নেমেছিলেন। সবচেয়ে বড় আশ্চর্য কি জানেন? যে নেত্রী আজীবন মাঠ কাঁপানো রাজনীতি করে অভ্যস্ত, তার সেই মহিরুহ সম পথের রাজনীতি আচমকাই গিয়ে পৌঁছালো সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্ট আর ভিউজে। ফেসবুক হ্যান্ডেলে ট্রেন্ড করানোর যে রাজনীতি, তা কি কখনো রাজপথের বিকল্প হতে পারে? যে লড়াকু অগ্নিকন্যাকে বাংলার মানুষ চেনে, তাকে কি আজ শুধু সমাজ মাধ্যমের ডিজিটাল পোস্টের আড়ালে খুঁজে পাওয়া সম্ভব? আপনারা কি বলেন? আমি বলছি না, কেননা ভার্চুয়াল দুনিয়ার হেডলাইন দিয়ে বাস্তবের রাজনীতি করা যায় না। ধারাবাহিকতা প্রয়োজন।
আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন ছিল বাংলার পথে ঘাটে মাঠে, কিন্তু সেটা কেন্দ্রীভূত হয়ে রইল কলকাতার গলিতে কিংবা রাজপথে। কেন তিনি ছড়ালেন না সেই আন্দোলনকে গ্রামেগঞ্জে শহরে? প্রশ্ন একটা আছে, এই আন্দোলন কি সাধারণ মানুষের মনে দাগ কাটতে পারছে না? আসলে কি জানেন তো, মানুষের স্মৃতিশক্তি বড্ড প্রখর। এখনও বামফ্রন্ট আমলের অত্যাচারের কথা মনে রেখেছে বাংলার মানুষ। স্বভাবতই বাংলার মানুষের মনে এখনো জলজল করছে আরজি করের সেই নারকীয় ঘটনা, হাঁসখালির ঘটনা, কামদুনির ঘটনা। আর এই সব কটা ঘটনায় প্রশাসনের, তৎকালীন মমতা সরকারের কি ভূমিকা ছিল, শাসক দলের অবস্থান কি ছিল, সাধারণ মানুষ ভোলেনি। তাই নিজের রাজত্বে ঘটে যাওয়া একের পর এক নির্মম ঘটনার দায় এড়াতে তিনি পারেন না। কিন্তু আজ যদি সেই ধরনের ঘটনার প্রতিবাদে নামেন, মানুষ কি তার সঙ্গে থাকবেন? আর বিশ্বাসযোগ্যতা নিয়েও তো একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে, তাই নয় কি? আর এই রণকৌশলের সবচেয়ে বড় ভুলটা কোথায় জানেন তো? ভৌগোলিক সীমাবদ্ধতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মূল শক্তি ছিল বাংলার গ্রামগঞ্জ, মেদিনীপুর থেকে সিঙ্গুর, জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ। কিন্তু তার সাম্প্রতিক এই তথাকথিত প্রতিবাদ আন্দোলন শহর বা গ্রাম স্তরে ছড়িয়ে পড়তেই পারল না। তিনি হয়তো সেই চেষ্টা করেনও নি। পুরোপুরি কলকাতার গলিকেন্দ্রিক একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ হয়ে রইল। আন্দোলন বড়জোর একদিন বা কয়েক ঘন্টার ইভেন্ট ম্যানেজমেন্টে পরিণত হলো, যা জেলা স্তরের সাধারণ মানুষকে ক্ষোভকে ছুঁতেই পারল না। ফলে যে ক্ষুরধার বিরোধী সত্তার ওপর দাঁড়িয়ে তৃণমূল তৈরি হয়েছিল, সেটা হয়তো হারিয়ে গেছে বলছেন বাংলার মানুষ। এবার আসা যাক সবচেয়ে বড় এবং আসল প্রশ্নে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই হালের জন্য দায়ী কে? অনেকে বলবেন দুর্নীতি, কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝবেন দুর্নীতিবাজরা তো আজ যে যার মতো নিজেদের সেফ প্যাসেজ খুঁজে নিয়েছে। কেউ জেলের ভেতরে, কেউ আবার অন্য দলে, কেউ আবার অন্য ছাতার তলায়। কিন্তু আসলে বিপদে পড়েছেন খোদ মমতাই। কেন? কারণ তিনি দুর্নীতি দেখেও বছরের পর বছর চুপ করেছিলেন। দুর্নীতি বন্ধ করা তো দূরের কথা, দলের ভিতরে দুর্নীতিবাজদের দল ছেড়ে চলে যাওয়ার কথাটা বলার সাহসও তিনি দেখাতে পারেননি। বলতে পারেননি যারা দুর্নীতির সঙ্গে জড়াবে দলে তাদের কোনো স্থান নেই। বুঝতে পারছেন? আর শুধু কি আর্থিক দুর্নীতি? এর চেয়ে মারাত্মক হলো আদর্শগত আপোষ। সাম্প্রতিক অতীতে আমরা কি দেখেছিলাম? হুমায়ুন কবির কিংবা ফিরহাদ হাকিমের মতো নেতারা যখন হিন্দুদের নিয়ে একের পর এক বিতর্কিত এবং আপত্তিকর মন্তব্য করলেন, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আশ্চর্য রকমভাবে চুপ রইলেন। তার সরকার যে কোনো নির্দিষ্ট ধর্মের নয়, সেই ধর্মনিরপেক্ষতার বার্তা দেওয়ার সাহসও তিনি দেখাতে পারলেন না। একজন প্রশাসনিক প্রধান হিসাবে তিনি এই ধ্রুব সত্যটা তো বলতেই পারতেন যে সরকারের কোনো ধর্ম নেই, যে যার ধর্ম নিজের মতো পালন করবে। এখানে হিন্দুদের অসম্মান করার অধিকারও নেই, আর মুসলমানদেরও নেই। ভোটের রাজনীতির বাধ্যবাধকতার কাছে আত্মসমর্পণ করে এই যে মেরুদণ্ডহীন নীরবতা, এটাই বাংলার এক বিশাল অংশের আমজনতাকে তার কাছ থেকে চিরতরে দূরে ঠেলে দিয়েছে। এবার আসুন একদম সাম্প্রতিক এবং সবচেয়ে বড় রণকৌশলগত ভুলের কাঁটাছেঁড়া করা যাক। সামনেই 21শে জুলাই শহীদ দিবস। এবারে ময়দানের সমীকরণটা লক্ষ্য করেছেন? কংগ্রেস পেয়ে গেছে শহীদ মিনার, ঋতব্রত তৃণমূল পেয়ে গেছে মেয়র রোড। আর এই তীব্র রাজনৈতিক অপমানের জবাব দিতে এখনও কিন্তু তার হাতে কিছু নেই। পড়ে আছে একটা বিরাট প্যারেড গ্রাউন্ড চ্যালেঞ্জ। বর্ষাকাল, জলে কাদায় ভর্তি, বিশাল এলাকা, লক্ষ লক্ষ মানুষের জায়গা হয়। নিতে পারতেন তিনি এই চ্যালেঞ্জ? না, বলছেন না কেউ, দলের পক্ষ থেকে কেউ বলছেন না, বরঞ্চ তারা জলকাদার কথা বলছেন। কিন্তু এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠতে পারতেন যদি তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেন, আমি ব্রিগেডেই শহীদ দিবস পালন করব। আর এই ব্রিগেড চলোর ডাক দিয়ে, কলকাতা চলোর ডাক নয়, ব্রিগেড চলোর ডাক দিয়ে প্রমাণ করতে পারতেন যে ঠিক আছে, দেখা যাবে। জুলাইয়ের বর্ষায় সেই ব্রিগেডের মাঠে যদি জল কাদাও থাকতো, তবে সেই জল কাদাকে তিনি নিজের রাজনৈতিক হাতিয়ার বানাতে পারতেন।
মাঠের কাদা মেখে বৃষ্টিতে ভিজে ভিকটিম কার্ড খেলে মানুষের সহানুভূতি অনায়াসে কুড়োতে পারতেন, বলতে পারতেন সব বাধা পেরিয়েও বাংলার মানুষ আমার সঙ্গে আছে। কিন্তু সেটা খেললেন না, নিলেন না। সেই চিরপরিচিত লড়াকু স্ট্রিট ফাইটার মমতাজ ব্রিগেডের সেই বড় জুয়াটা খেলার সাহসই দেখালেন না। আর এটাই প্রমাণ করে যে নিজের তৈরি দুর্গে দাঁড়িয়েই আজ তৃণমূল সুপ্রিমো কতটা কোণঠাসা, কতটা আত্মবিশ্বাসহীন। বিরোধীদের মাঠ ছেড়ে দিয়ে এই যে তার আত্মসমর্পণ বুঝিয়ে দিচ্ছে ব্রিগেডের লক্ষ লক্ষ মানুষের জমায়েত করার মতন আত্মবিশ্বাস বা কর্মী বল আজ তার নেই। আপনাদের কি মনে হয়? নিচে কমেন্ট বক্সে খোলাখুলি আপনাদের রায় জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।